again into a rigid cassette. তাহলে পেরিস্টালটিক পাম্প হলো তোমার ফ্লো বেসড আর ভেন্টুরি পাম্প হলো ভ্যাকুয়াম বেসড। পেরিস্টালটিক পাম্প স্টার্ট হবে আফটার ওক্লুশন অফ দ্য ফ্যাকোটিভ, ভেন্টুরি পাম্প স্টার্ট আফটার কম্প্রেশন অফ দি ফ্যাকো ফুড প্যাডেল। আর পেরিস্টালটিক পাম্প হলো এটা কন্ট্রোল আর ভেন্টুরি পাম্প খুব ফাস্ট, সেজন্য আসলে ভেন্টুরি পাম্পটা ফ্যাকো ইয়ার জন্য খুব বেশি এটা সুবিধাজনক না। হুইচ ওয়ান বেটার? পেরিস্টালটিক পাম্প ইজ বেটার। আচ্ছা, এখন আমরা চলে আসি যে পাওয়ার গুলা কি, এটাকে আমরা চলে আসি। আমরা যে পাওয়ারের কথা তো বলে আসছি, যে পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে পাওয়ার নিচে দেখো, পাওয়ার ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি প্লাস স্ট্রোক লেন্থ। পাওয়ার ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি এন্ড স্ট্রোক লেন্থ, এই দুইটা মিলে হচ্ছে পাওয়ার। পাওয়ার দিয়ে আমরা মেইনলি কি করতে কাজ করি? পাওয়ার দিয়ে আমরা টু ব্রেকিং দি নিউক্লিয়াস, একটা ফ্যাকোর মেইন কাজ হচ্ছে নিউক্লিয়াসটাকে ব্রেক করতে হবে। নিউক্লিয়াসটা ব্রেক না করলে তো আর এটাকে বের করে আনা যাবে না। এই ব্রেকিংটা কিভাবে করি? আমরা পাওয়ারের মাধ্যমে করি। এই পাওয়ারটা কি? এটা ফ্রিকোয়েন্সি প্লাস স্ট্রোক লেন্থ। পাওয়ার ইজ ক্রিয়েটেড বাই অ্যান ইন্টারঅ্যাকশন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্ট্রোক লেন্থ। ফ্রিকোয়েন্সিটা, আচ্ছা, এখন স্ট্রোক লেন্থ ইজ ডিসপ্লেড ইন পার্সেন্টেজ, এটা আমরা বলছি পরে। The frequency is variable 35,000 to 45,000 cycle per second hertz, মানে এটা এক একটা মেশিনে ফ্রিকোয়েন্সি এক এক রকম থাকে। অ্যারাউন্ড 35,000 থেকে 45 ইট ইজ ফিক্সড। যেমন ধরো অ্যালকনের মেশিনের ফিক্সড একটা ফ্রিকোয়েন্সি থাকে, তারপর হচ্ছে ইয়ার মেশিনের তোমার সফটওয়্যার কম্পিউটার ফিক্সড ফ্রিকোয়েন্সি থাকে, প্রতিটা মেশিনে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি থাকে এই রেঞ্জের মধ্যে। আর স্ট্রোক লেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দি লেন্থ অফ দি নিডল মুভমেন্ট। যে ফ্যাকো টিপ যেটা আছে, ফ্যাকো টিপে যে মুভমেন্ট হয়, এই মুভমেন্টের লেন্থ কতটুকু মুভমেন্ট, এটার উপরে স্ট্রোক লেন্থটা ডিপেন্ড করে। স্ট্রোক লেন্থ ইউজুয়ালি 2 মিলি ইঞ্চিস টু 4 মিলি ইঞ্চিস রেঞ্জ, থাউজেন্ড অফ ওয়ান অফ অ্যান ইঞ্চ, একটা ইঞ্চির 1000 ভাগের 2 ভাগ থেকে 4 ভাগ পর্যন্ত এটা মুভ করে। তাহলে স্ট্রোক লেন্থটা ডিপেন্ড করবে ফ্যাকো টিপের মুভমেন্টের উপর। এখানে কি আছে? মোর পাওয়ার ইকুয়াল টু মোর, দেখতে পাচ্ছি না, মোর স্ট্রোক লেন্থ। ঠিক আছে, আচ্ছা, তাহলে পাওয়ার ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু স্ট্রোক লেন্থ। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সিটা এক একটা স্পেসিফিক মেশিনের জন্য ফ্রিকোয়েন্সিটা তোমার একটা স্টেবল থাকে 35,000 থেকে 45,000। আর স্ট্রোক লেন্থ হলো ভেরিয়েবল, এটা ডিপেন্ড করবে তোমার ইয়ের উপরে, মুভমেন্ট অফ দি ফ্যাকো টিপের মুভমেন্টের উপর স্ট্রোক লেন্থটা ডিপেন্ড করবে, যে মুভমেন্টটা করে সেটার উপরে। আর ভ্যাকুয়ামটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন অ্যাটমসফেরিক প্রেসার এন্ড প্রেসার ইন অ্যাসপিরেশন টিউবিং। ডিফারেন্স বিটুইন অ্যাটমসফেরিক প্রেসার এন্ড প্রেসার ইন অ্যাসপিরেশন টিউবিং। নেগেটিভ সাকশন প্রেসার, এটা নেগেটিভ সাকশন প্রেসার, এটা ইউনিট হচ্ছে মিলিমিটার অফ মার্কারি, ভ্যাকুয়াম রাইজেস অনলি অন ওক্লুশন অফ অ্যাসপিরেশন পোর্ট ইন পেরিস্টালটিক পাম্প। ভ্যাকুয়ামটা কখন রাইজ করে? যখন ফ্যাকো হ্যান্ডপিসটা ওক্লুটেড হবে, দেন এটা রাইজ করবে ইন পেরিস্টালটিক পাম্প। ভেন্টুরি পাম্পে কিন্তু এই ওক্লুশনটা প্রয়োজন হয় না। মোর ভ্যাকুয়াম মোর হোল্ডিং, মোর ভ্যাকুয়াম মোর হোল্ডিং। আছে, আমি ছোট করা যাইতো। হ্যাঁ, so small speakers.
তোমরা কি বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত বোঝা গেছে নাকি? হ্যালো, তোমরা বুঝতে পারছো কিছু? কথা তো বলেন, আছে? আচ্ছা ঠিক আছে, শোনো, এটা ফ্যাকো হ্যান্ড পিস, বুঝছো? ফ্যাকো হ্যান্ড পিসে আসলে ফ্যাকো হ্যান্ড পিসে যেটা হয় যে তিনটা পোর্ট আছে। আলট্রাসোনিক হ্যান্ড পিস বলি আমরা। আলট্রাসোনিক হ্যান্ড পিসের মেইন যে কম্পোজিশন সেটা হলো পিজো ইলেকট্রিক কোয়ার্টজ ক্রিস্টাল। পিজো পিজো ইলেকট্রিক কোয়ার্টজ ক্রিস্টাল বলে, কনভার্টস ইলেকট্রিসিটি টু অ্যাকোস্টিক ভাইব্রেশন। এর ভিতরে পিজো ইলেকট্রিক কোয়ার্টজ ক্রিস্টাল থাকে ফ্যাকো হ্যান্ড পিসে। 4টা থেকে 6টা কটা ক্রিস্টাল থাকে। হ্যাঁ, এটা কি করে? ইলেকট্রিক পাওয়ারটাকে অ্যাকোস্টিক ভাইব্রেশন পাওয়ারে তৈরি করে, কনভার্ট করে। এখন ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে কাজ করে, এটা আলটিমেটলি এটা কি করে? অ্যাকোস্টিক ভাইব্রেশন পাওয়ারে কনভার্ট হয়। তারপর আমরা কাজ করি। আমরা তো সাধারণত কি করি? ভাইব্রেশন মাধ্যমে কাজ করে। তো এটা এই ইলেকট্রিক পাওয়ার ইজ কনভার্টেড টু অ্যাকোস্টিক ভাইব্রেশন। তো 3টা লাইন থাকে। একটা হলো ইনফিউশন টিউবিং, ইনফিউশন মানে ইরিগেশন টিউবিং যে একটা লাইন থাকে। একটা থাকে অ্যাসপিরেশন টিউবিং, অ্যাসপিরেশন দ্যাট ইজ অ্যান্টিরিয়র চেম্বার থেকে ফ্লুইডটাকে মেশিনে নিয়ে যায়, অ্যাসপিরেশন টিউবিং থাকে। থার্ডটা থাকে আলট্রাসোনিক পাওয়ার লাইন থাকে। এটা আলট্রাসোনিক পাওয়ার লাইন তোমরা ফ্রিকোয়েন্সিস নিয়ে দেখতে পারো। যদি দেখে পড়ো না, দেখো না, তাহলে মনে থাকবে আরো বেশি। এই 3 lines correspond to the 3 foot pattern. সরি, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, তাহলে 3 lines correspond to the 3 foot pedal stage. ফুট প্যাডেল 3টা স্টেজ আছে, যে 1 2 3, এটার সাথে কিন্তু করেসপন্ডিং করে। যেমন ফ্যাকো টিপটা হলো টাইটানিয়াম নিডেল, হলো টাইটানিয়াম নিডেল। the silicon sleeve for irrigation, silicon tip for irrigation। পর কি আর কিছু আছে? দেখতে পাচ্ছ যে ফ্যাকো টিপে 3টা লাইন থাকে, একটা ইরিগেশন, একটা অ্যাসপিরেশন, একটা হলো পাওয়ার। আর ইট ইজ সামনে একটা থাকে ফ্যাকো টিপ থাকে বিভিন্ন সাইজের, সেটা বলবো আমরা। স্লিভ থাকে, স্লিভের মাধ্যমে যে ইরিগেশন ফ্লুইডটা অ্যান্টিরিয়র চেম্বারে যায়। আর দেখছো যে দিস ইজ দ্য ফ্যাকো টিপ ইজ ওক্লুটেড বাই দি নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট। এই নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টের মাধ্যমে যখনই ফ্যাকো টিপটা ওক্লুশন হবে, তখনই কিন্তু পেরিস্টালটিক পাম্পের ভ্যাকামটা রাইজ করবে, ভ্যাকামটা স্টার্ট হবে আপনার ওক্লুশন। সবসময় মনে রাখতে হবে ডিউরিং ফ্যাকো সার্জারির সময় যে ফ্যাকো টিপের সামনে সবসময় কিছু ম্যাটেরিয়ালস থাকতে হবে। যখনই ম্যাটেরিয়ালস থাকবে তখনই তুমি ফ্যাকো 2 বা ফ্যাকো 3 তে মানে কাজ করবা। যখন ম্যাটেরিয়াল থাকবে না, তখনই কিন্তু এটা ফুট প্লেট জিরো পজিশনে নিয়ে আসতে হবে। যখন এই ফ্যাকো টিপটা কাজ করবে, দ্যাট ইজ তুমি ইন অ্যাকশনে থাকবা। ফুট প্যাডেল 2 তে অথবা 3 তে যাইতে থাকো না কেন, মাস্ট বাই নিউক্লিয়ার ম্যাটেরিয়াল সামনে থাকতে হবে। নিউক্লিয়ার ম্যাটেরিয়াল খাওয়া হয়ে গেলে অথবা অ্যাট দি এন্ড অফ দি মানে তোমার ইমালসিফিকেশন, তখন তোমার ফুট প্লেটটা জিরো পজিশনে নিয়ে আসতে হবে। কখনোই ফুট প্যাডেলে তোমার ফ্যাকো হ্যান্ড পিসের সামনে যদি কোনো ম্যাটেরিয়াল না থাকে, কখনোই পাওয়ার পজিশনে থাকা যাবে না। তাহলে কি পোস্টো টিপসের রাপচার হতে পারে, হারিস ক্যাচিং হতে পারে, বা তোমার তাহলে বার্ন হতে পারে, এসব সমস্যা হতে পারে। ফ্যাকো টিপ আমরা বলি 20 গেজ বা 21 গেজ থাকে। যত ইউজুয়ালি আমরা 20 and 21 গেজ ফ্যাকো টিপ ইউজ করি। যদি তুমি ধরো যদি একটা হার্ড ক্যাটারেক্ট থাকে, তাহলে আমরা একটু মানে লার্জ বোর ফ্যাকো টিপ ইউজ করি, 20 গেজ ইউজ করি। যদি সফট বা মিডিয়াম ক্যাটারেক্ট, তাহলে 21 গেজ ইউজ করি।
20 গেজের 2.4 মিলিমিটার তুমি ঢুকতে পারবা, 20 গেজের 2.4 মিলিমিটার ঢুকা যাবে বা 2.8 হলে বেটার। ইউজুয়ালি 21 ইউজ করি, যদি হার্ড ক্যাটারাক্ট হয় তাহলে আমরা 20 গেজ ইউজ করি। আর হলে একটু অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল হলে ভালো কি অ্যাঙ্গেল 0 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, বেভেল থাকে। ইনক্রিজড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যত বেশি বেশি অ্যাঙ্গেল হবে, ইনক্রিজ কাটিং বা ডিক্রিজ হোল্ডিং। অ্যাঙ্গেল করার উদ্দেশ্য হচ্ছে যেটা কাটিং পাওয়ারটা বেশি বাড়বে, অ্যাঙ্গেল করার সুবিধা। আর বেভেল করার সুবিধা কি, ইনক্রিজ সারফেস এরিয়া, ইনক্রিজ হোল্ডিং। আমি বলি যদি ফ্যাকোটিভটা স্ট্রেট হয়, যদি ফ্যাকোটিভটা স্ট্রেট হয় তাহলে কাটিং, কিন্তু আমার কাজ হচ্ছে ফ্যাকোটিভের যে মেইন কাজ হচ্ছে আমাকে এটা কাটিং করতে হবে। আমার যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা আছে, যে ক্যাটারাক্টটা আছে, সেটাকে আমাকে কাটতে হবে, ভাঙতে হবে। তাহলে সেটা কাটতে হলে আমাকে ফ্যাকোট স্ট্রেট দেই, তাহলে এটা কিন্তু কাটিং পাওয়ার লেস হবে, কাটিং পাওয়ারটা লেস হবে। তাহলে আমরা কাটিংটা বাড়ানোর জন্য কি করলাম, আমরা অ্যাঙ্গুলেটেড করলাম, অ্যাঙ্গেলেটেড করলাম 45 ডিগ্রি 60 ডিগ্রি, ইউজুয়ালি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করি। তারপর আমরা কি করলাম, বেভেল করে দিলাম। বেভেল দেওয়াতে কি সারফেস এরিয়াটা বেশি হচ্ছে। অ্যাঙ্গুলেশন এবং বেভেলের সুবিধা কি, ইনক্রিজ কাটিং, বুঝতে পারছো, ইনক্রিজ কাটিং হবে নাম্বার 1। নাম্বার 2 হলো এন্টার ইন দি অ্যান্টিরিয়র চেম্বার। অ্যান্টিরিয়র চেম্বারে ঢোকার জন্য যদি অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গুলেটেড হলে অ্যান্টিরিয়র চেম্বারে ঢুকতে সুবিধা হয়। তাহলে আমাদের কাটিং পাওয়ার হলো, কেন অ্যাঙ্গেল করা হলো, কেন বেভেল করা হলো, টু ইনক্রিজ দি কাটিং পাওয়ার, টু ইজি টু এন্টারিং দি অ্যান্টিরিয়র চেম্বার। আর যদি আর একটা হলো যে মানে অ্যাঙ্গুলেটেড এবং অ্যাঙ্গুলেটেড হলে একটা অসুবিধা হচ্ছে যে হোল্ডিং পাওয়ারটা কম হয়। হোল্ডিং পাওয়ারটা বাড়ানোর জন্য এটা বেভেল করা যায়। বেভেল হলে কি, ইনক্রিজ সারফেস এরিয়া। বেভেল যখন হবে তখন সারফেস এরিয়াটা বড় হবে, তো হোল্ডিং পাওয়ারটাও বড় হবে। সুতরাং আমাদের অ্যাঙ্গুলেটেড এন্ড বেভেল করার সুবিধাটা হচ্ছে আসলে ইনক্রিজ কাটিং, ইনক্রিজ হোল্ডিং। ইউজুয়ালি অ্যাঙ্গুলেটেডে হোল্ডিংটা কম হয়, হোল্ডিংটা বেশি হয় স্ট্রেটে। তোমার হোল্ডিং এর আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কাটিং করা, যেহেতু আমাকে নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট করতে হবে। ফর দ্যাট রিজন আমরা অ্যাঙ্গেল এবং বেভেল করে থাকি। 45 ডিগ্রি ইজ বেস্ট অ্যাঙ্গুলেশন ফর গুড কাটিং। বুঝতে পারছো কথাটা? এটা একটা ভিডিও আছে, আমি ভিডিওটা তোমাদেরকে multiplication does not act exponentially, having the preferred method of cataract analysis since Charles Darwin first introduced it. Although many years have gone by, there are still intimate aspects of big action still to be disclosed. This video will reveal unknown aspects about ultrasonic disruption of the crystalline lens, mainly based on the jackhammer effect and especially cavitation. jackhammer cavitation The phaco handpiece is a sinusoidal axial displacement transmitted to এটা হলো মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হচ্ছে and a typical oscillating ফোর্থ frequency এন্ড ব্যাক, 1000 cycles সামনে পিছনে মুভমেন্ট হচ্ছে। cycle of dip motion হ্যাঁ, lasts 25 এটা হলো স্ট্রোক লেন্থ, স্ট্রোক লেন্থ দেখো স্ট্রোক লেন্থ এন্ড one jackhammer impact is delivered to the lens. A power setting of 100% এই মুভমেন্ট হয়, যে স্ট্রোক লেন্থ যেটা, এই মুভমেন্টের মাধ্যমে সেটা at a peak speed of 10 meters per second. ব্রেকিং Only করতেছে। present you consider that acceleration is 1600 kilometers per square second. জ্যাকহ্যামার এফেক্ট Lens যেটা আর কি, disruption is accepted to be caused by the combined action of the propulsion of the phaco tip, jackhammer effect, and the cavitation phenomenon produced during tip retraction. Different profiles of এই যে cavitation কেভিটেশন have মানে been এটা যে proposed for different shapes of বাবলস phaco তৈরি tips হতেছে, বাবলস based on the কেভিটেশনের air মাধ্যমে ব্রেকডাউন করছে। The cavitation effect Cavitation effect. disrupting the lens even without the phaco tip ever touching the lens material. This has been specially highlighted for the filament tip that would project the cavitation waves at unusual angles. হ্যালো, We believe these liquid air patterns are আমি misleading ক্লাস নিচ্ছি, ক্লাস and more related to jackhammer effect than to cavitation. But then, what is cavitation? Cavitation is a phenomenon that occurs in open areas of very low pressure. It has been compared to the condensation cloud observed at the sound barrier of broken air. Watch this. সাউন্ড এফেক্ট, যেটা হচ্ছে সাউন্ড এফেক্ট হয় যে As কেভিটেশনের the পর phaco যে tip একটা retracts, very high acceleration
The surrounding liquid has to move into the back and void forth left by movement the is tip. back In areas where pressure drops below the This critical pressure cavitation of the are liquid, short-lived microbubbles or cavities are created. But how can bubble formation cause damage to tissues? In fact, bubble formation does not cause tissue damage. It is during bubble collapse that damage is caused. During bubble collapse, as the pressure restores, a shock cavitation wave যে বাবল generated ফরমেশন and হচ্ছে has সেটা আবার delayed causing কলাপস করে একটা শক ওয়েভ তৈরি করছে But what causes the shock wave? The origin of the shock wave is a strong nitrogen originating at a single point in the cavity wall when it starts to collapse. ইট ইজ বাই শক ওয়েভের মাধ্যমে Water jet cavitation শক ওয়েভের travels মাধ্যমে across এটা the ব্রেকডাউন bubble at 4,000 feet per second and impacts the opposite side of the bubble wall with a pinpoint pressure of 150,000 pounds per square inch, creating the shock wave. Repetitive action of this forceful nitrogens is known to damage strong materials such as the steel wall in ultrasonic cleaning tanks. It would be interesting to observe the role of this phenomenon during vacuum emulsification. Unfortunately, the fastest cameras in the world do not reach the required bandwidth to allow filming vacuum motion. Genie, what did you wish of me? Oh well, I wish I could take pictures fast enough to capture an instant in the vacuum motion সাইড টু cycle. সাইড মুভমেন্ট শেয়ারিং মুভমেন্ট Thanks, Genie. এটা হলো সাইড টু সাইড This মুভমেন্ট allows us to শেয়ারিং observe the মুভমেন্ট যেটা আমরা cavitation বলি bubbles যেটা below অ্যালকোন হ্যান্ড the পিসে আছে of the vacuum tip. Genie, I need an animated sequence of these pictures to appreciate the temporal relation of events. Let me take your order. Got it. Thanks again, Genie. We can now appreciate that the cavitation halo certainly occurs during the retraction phase of the tip and only if vacuum power is above a threshold of 60%. Genie, I have one wish left. Can you add color to the images? Yeah, I'm through. Hang on to your turban, kid. Thanks for all, Genie. I knew color would add value to your work. Now that we possess this novel, custom design, valuable tool, we can better describe some intimate aspects about vacuum tip operation. Normally, an operating vacuum needle provides no detail about the fast-occurring temporal events. Our novel method allows us to slow down the apparent motion of the vacuum needle operating in real time. The cavitation halo appears as a crown surrounding the rim of the round 30-degree tip. We observe no cavitation bubbles projecting away from the tip of the vacuum needle. All cavitation occurs during the retraction phase of the motion cycle and above 60% ultrasonic power. Flare tip failed to show external Anterior cavitation posterior under movement 80% power at the tip rim. It did show cavitation bubbles in the rear portion and during forward displacement of the tip, but pressure cavitation drops in bubble that formation area. Cavitation bubbles on the silicone sleeve apparently produced no physical damage. A vortex of cavitation was seen related to the ABS board. Cavitation was observed inside the distal portion of the flare tip, even below 80% ultrasonic power. A windowed flare tip allowed us to better observe internal cavitation at lower US powers. We could not demonstrate any significant non-contact tissue damage to cataract material when located at 0.3 millimeters of the rim. The so-called 0-degree angle of projected cavitation was irrelevant to cause damage at distance. Only lens fibers that entered into direct physical contact with the rim of the tip were damaged, showing a neat pattern of cat. Applying maximum ultrasonic power directly to the capsule rexus ring produced no damage to the capsule. What happened to the cavitation monster? ক্যালমেন টিপে কিভাবে The হচ্ছে Kelman tip shows particular characteristics. The cavitation bubbles are seen on the posterior surface on projection of the tip and on the anterior surface on retraction of the tip. Also, the needle bends on each cycle
showing a lateral displacement of the tip rim covering a wider area. Tissue contact produces emulsification at low powers, like if a spoon was removing material due to the mentioned lateral displacement. Only the material that enters direct physical contact is significantly altered and severe. The angle of attack makes the rim apex enter into the lens material like a wedge on occlusion of the tip. The McCool-Kelman microtip has the same cavitation and bending patterns observed in standard Kelman tips. The polymer sleeve does not follow in any degree the ultrasonic motion of the McCool tip. A software was designed to keep track of tip parameters such as position, speed, and acceleration. Also, non-harmonic distortion. This means deviation from a sinusoidal motion pattern could be documented. This phenomenon was observed at maximum US powers. A recent interesting advance in Phaco technology is the Neosonics system, which provides a 2-degree lateral displacement of the Phaco tip at 100 Hz combined with a standard ultrasound. We analyzed the system in different situations. Standard ultrasound provided the typical findings of cavitation age. Sonic activity produced a minimal lateral displacement. However, an emerging characteristic of this system was found. Ultrasound boosts the sonic lateral displacement, duplicating the area covered by the Phaco tip rim. In this way, the jackhammer effect is applied onto different locations on each ultrasonic cycle, improving ultrasound efficiency. We took the challenge of designing a system that could allow simultaneous slow-motion imaging of the ultrasonic and sonic displacement produced by the Neosonics handpiece. We succeeded, and here present the first ever obtained slow-motion image of the Neosonics in action. There are 400 ultrasonic strikes for every single lateral motion cycle. The result is enhancement of ultrasonic efficiency, allowing lower ultrasound powers to remove similar hardness lens material. We could not demonstrate any effect of sonic energy alone on hard lens material. In opposition to theoretical aspects, the role of cavitation, presumably acting as an external বুঝতে পারছো তো না? আচ্ছা ঠিক আছে, এটা একটু শেষ করে দিই। মেকানিজমটা কি? এখানে মেকানিজম দেখো কি হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি বাই ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারটাকে এখানে ফিজো ইলেকট্রিক ক্রিস্টাল যেটা থাকে ফ্যাকো হ্যান্ড পিসে, সেটা কি করে ইলেকট্রিক এনার্জিটাকে কনভার্ট করে টু মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিতে যখন কনভার্ট করে বাই ফিজো ইলেকট্রিক ক্রিস্টাল, কি এফেক্ট হচ্ছে, কি মেকানিজম ইমার্সিভিশন কি হচ্ছে? একটা হলো জ্যাকহ্যামার ইফেক্ট, ফিজিক্যাল, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে জ্যাকহ্যামার ইফেক্ট হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হলো কেভিটেশন। কেভিটেশন ইফেক্ট হওয়ার কি হচ্ছে? মাইক্রো বাবলস ফর্ম হয়। মাইক্রো বাবলস গুলো পলিসিপ করে আলটিমেটলি কি হয়? শক ওয়েভ তৈরি করে। শক ওয়েভের মাধ্যমে এটাকে ফ্র্যাগমেন্টেশন করা হয়। আরেকটা হচ্ছে অ্যাকুস্টিক ওয়েভ অফ ফ্লুইডের একটা অ্যাকুস্টিক ওয়েভ হয়, সেটার মাধ্যমে ফ্র্যাগমেন্টেশন হয়। আরেকটা হলো শেয়ারিং ইফেক্ট, যেটা এটা হলো ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হয় একটাতে, যে সামনে পিছনে মুভমেন্ট জ্যাকহ্যামার এফেক্ট। যেটা আরেকটা হয় যে শেয়ারিং, সাইড টু সাইড মুভমেন্ট করে। সাইড টু সাইড মুভমেন্ট হলে কি হয়? শেয়ারিং ইফেক্ট হয়। শেয়ারিং ইফেক্টে মোর ইফেক্টিভ দ্যান জ্যাকহ্যামার ইফেক্ট। তাহলে কি ফ্যাকো পাওয়ার ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জিতে কি হচ্ছে? মেকানিক্যাল এনার্জি। এটা মেকানিক্যাল এনার্জিতে কি হচ্ছে? আলট্রাসোনিক এনার্জি। আলট্রাসোনিক এনার্জি কোথা হচ্ছে? মুভমেন্ট অফ দ্য ফ্যাকল্টি মুভমেন্ট। একটা হলো জ্যাকহ্যামার এফেক্ট হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্টের মাধ্যমে হচ্ছে। আবার কি করে? কেভিটেশন হচ্ছে, যে এয়ার বাবল গুলো ফর্মেশন হয়, এগুলি কোয়ালিসেট করে একটা পাওয়ার তৈরি করে, সেটার মধ্যে কেভিটেশন এবং শক ওয়েভ তৈরি হয়। ইমপ্লোশন অফ মাইক্রোবাবলস গুলো ইমপ্লোশন হবে, হয়ে কি শক ওয়েভ তৈরি করবে। শক ওয়েভ, অ্যাকাউস্টিক ওয়েভ ব্রেকিং দ্য নিউক্লিয়াস। তাহলে লঙ্গিটিউডিনাল মুভমেন্ট হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট। লঙ্গিটিউডিনাল মুভমেন্ট যেটা ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট ইম্প্যাক্ট অন নিউক্লিয়াসে ইম্প্যাক্ট হয়। এক্ষেত্রে বলা হয় যে লঙ্গিটিউডিনাল মুভমেন্টে কিছু কমপ্লিকেশন হয়।
এটাতে পাওয়ার বেশি পাওয়ার তৈরি হয় এবং এটাতে কিছু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, এটাতে কিছু কমপ্লিকেশন হয়। আর টর্শনাল মুভমেন্ট যেটা সাইড টু সাইড মুভমেন্ট, এটা শেয়ারিং ইফেক্ট, এখানে লেস পাওয়ার, লেস হিট প্রোডাকশন হয়। মোর হিট প্রোডাকশন এই লঙ্গিটিউডাল মুভমেন্টে, আর টর্শনাল মুভমেন্টে লেস হিট প্রোডাকশন হয়। এটা মনের মধ্যে যে পাওয়ারের কাজ, পাওয়ারের কাজটা বুঝে এই পাওয়ারের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি যে নিউক্লিয়াস ম্যাটেরিয়ালটাকে ব্রেকিং করি, ঠিক আছে। আর আই হ্যান্ড পিসের টিপটাতে স্ট্রেট থাকে, সিলিকন মেটাল ওয়েব থাকে, বায়োমিনারেল থাকে। এটা আমরা সার্চটা একটু করাই দিই না? হ্যাঁ, বেশি হয়ে গেছে? হ্যাঁ, আরো 3 মিনিট আছে। এটা সার্চটা একটু দেখাই দিই, ঠিক আছে। সার্চ মানে এটা মেন হচ্ছে কি, মেন হচ্ছে যে কলাপস অফ দি অ্যান্টিরিয়র চেম্বার। অ্যান্টিরিয়র তুমি যে ফ্যাকো করতে দাও, হঠাৎ করে অ্যান্টিরিয়র চেম্বারটা কলাপস হয়ে যায়। অ্যান্টিরিয়র চেম্বারটা যে কলাপস হয়ে যায় সেটাকে সার্চ বলা হয়। অ্যান্টিরিয়র চেম্বারটা কলাপস হয়ে যায় কেন? অ্যান্টিরিয়র চেম্বারটা কলাপস হয়ে যায়, হ্যাঁ, অ্যান্টিরিয়র চেম্বার কলাপস হয় কেন? তুমি এটা সাধারণত দেখা যায় যে নিউয়ার মেশিন যেগুলা, যে অ্যালকন ইনফিনিটি বা অ্যালকন, এগুলাতে একটু কম হয়। সফটওয়্যার মেশিনগুলোতে একটু চার্জ বেশি হয়, এই নিউয়ার মেশিনগুলোতে একটু চার্জ কম হয়। তো চার্জটা কেন হয়? ফ্র্যাকোনিডেলটা যখন ওক্লুডেড হয়, ফ্র্যাকোনিডেল ইজ ওক্লুডেড বাই দি নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, ঠিক আছে। টিউবিং কলাপস ডিউ টু নেগেটিভ প্রেসার। তখন যে টিউবিং সেক্টর থাকে ওটাতে নেগেটিভ প্রেসারটা ইনক্রিজ হয়, যে ফ্র্যাকো যে টিউবিং সেটটা ওটাতে নেগেটিভ প্রেসারটা বাড়তে থাকে, তখন পুরো টিউবিং সেটে নেগেটিভ প্রেসার থাকে। নেগেটিভ হোয়েন ওক্লুশন ব্রেকস, মানে যখন ফ্র্যাকো টিপে যখন নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকে, এট দি এন্ড অফ দ্য নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ইয়ের সময় তোমার হোয়েন ওক্লুশন ব্রেকস হলে তখন কি হয়? ফ্লুইড সাক ইনটু দি ফ্র্যাকো টিউব ফ্রম অ্যান্টিরিয়র চেম্বার ডিউ টু সাডেন এক্সপানশন অফ দি টিউবিং সেট। যখন ওক্লুশনটা ব্রেক হয়, মানে তোমার নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা খাওয়া হয়ে গেলে তখন ওক্লুশনটা ব্রেক হয়, হঠাৎ করে ফ্লুইড একটা বিগ অ্যামাউন্ট অফ ফ্লুইডটা অ্যান্টিরিয়র মানে টিউবিং সেটে প্রবেশ করলে তখন কি হয়? তখন অ্যান্টিরিয়র চেম্বারটা কলাপস করে। কেন করে? তখন ওই যে আউটফ্লো ইজ মোর দ্যান ইনফ্লো হয়ে যায়। আমরা বলছি না সবসময় ইনফ্লো ইজ মোর দ্যান আউটফ্লো থাকতে হবে। এখন যে আউটফ্লো, যখন অ্যান্টিরিয়র চেম্বার থেকে বেশি পরিমাণ ফ্লুইড বাইরে চলে আসতেছে, তখন কি করতেছে? অ্যান্টিরিয়র চেম্বারটা শ্যালো হয়ে গেছে। শ্যালোইং অফ দি অ্যান্টিরিয়র চেম্বার সার্জ, দ্যাট ইজ আউটফ্লো ইজ মোর দ্যান ইনফ্লো। আউটফ্লোটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য সার্জ হচ্ছে, কলাপসিং অফ দি অ্যান্টিরিয়র চেম্বার, ঠিক আছে। এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? এই দেখো যে অ্যান্টিরিয়র চেম্বার, এখানে সার্জ হচ্ছে, যে এই ছবিতে দেখা যাচ্ছে যেখানে ওক্লুশন ছিল, এখানে ফ্র্যাকো টিউবে আমরা খাচ্ছি, একটা ফ্র্যাগমেন্ট খাচ্ছি, ওক্লুশন অবস্থা ছিল। এই যখন ওক্লুশন অবস্থা থাকে তখন এই যে টিউবিং সেটে এখানে কিন্তু নেগেটিভ প্রেসার থাকে, যেন 400 মিলিমিটার মার্কারি নেগেটিভ প্রেসার। যখন এই পুরো নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা খাওয়া হয়ে গেল, হঠাৎ করে নেগেটিভ প্রেসারের জন্য প্রচুর ফ্লুইড অ্যান্টিরিয়র চেম্বার থেকে চলে আসে ফ্র্যাকো টিউবিং সেটে। চলে আসলে তখন অ্যান্টিরিয়র চেম্বারটা স্কুইজ করে, কলাপস করে, দিস ইজ সার্জ। সার্জ যখন হয়ে গেল, দ্যাট ইজ আউটফ্লো ইজ মোর দ্যান ইনফ্লো। আউটফ্লোটা বেশি হচ্ছে ইনফ্লোতে, তখন আমাকে এটাকে কম্পেনসেট করতে হতো, তাহলে কি করতে হবে? আউটফ্লোটা কমাইতে হবে, মানে অ্যাসপিরেশন ফ্লো রেটটা আমরা কমাই দিতে হবে, ভ্যাকুয়ামটা কমাই দিতে হবে, আর ইনফ্লো যেটা বোতল হাইটটা তখন বাড়াই দিতে হবে। বোতল হাইটটা বাড়াই দিলে হবে কি? প্রচুর ফ্লুইড আসবে অ্যান্টিরিয়র চেম্বারে। বোতল হাইটটা বাড়াই দিতে পারি, নাম্বার 1। আমরা ইনফ্লো তখন বাড়াই দিতে পারি, আউটফ্লোটা কমাই দিতে হবে। যেহেতু আউটফ্লো বেশি হচ্ছে, তো শুধু আউটফ্লোটাকে কমাই দিতে হবে, ইনফ্লোটাকে বাড়াই দিতে হবে। আউটফ্লো কমাই দিলে কি হবে? অ্যাসপিরেশন ফ্লো রেট, যেটা তো আমার 30 মিলিমিটার মার্কআপ 30 কিউবিক সেন্টিমিটার পার মিনিট ছিল, অ্যাসপিরেশন ফ্লো রেটটা আমি কমায়া 20 করে দিলাম। ভ্যাকুয়াম ছিল 400, এটা কমায় আমি 200 করে দিলাম। তাহলে কি করবে? ফ্লুইডটা কম আউটফ্লো হবে। আবার কি করলে? ইনফ্লো বাড়াই দিলাম। ইনফ্লো বাড়াই দিলে কি করতে হবে? বোতল হাইটটা বাড়াই দিতে হবে, তাহলে আমি ইনফ্লো বাড়াই, এইভাবে আমি এটাকে কম্পেনসেট করতে পারি। How to prevent surge? Decrease vacuum, decrease flow rate, steep and short tubing করতে হবে, টাইটার ওন্স এন্ড রেজিং বোতলের বাড়াই দিতে হবে, অ্যাসপিরেশন বাইপাস সিস্টেম থাকতে হবে। অ্যাসপিরেশন আমরা পরবর্তী আসতেছি। How to reduce surge? Lower levels of flow and vacuum, vacuum আর ফ্লো কমাই দিতে হবে,
রিজিড নন কমপ্লেন্স অ্যাসপিরেশন টিপিং এটা আমি পরে বুঝাচ্ছি। ইনক্রিজ বোতলাইটটা বাড়াই দিতে হবে। রিডিউস টিপ সাইজটা কমাই দিতে হবে। আর কিছু ব্যান্ডিং সিস্টেম আছে, এটা আমরা পরে পড়াবো যে ব্যান্ডিং সিস্টেম থাকে, এটা ইনবিল্ট ফ্যাকো হ্যান্ড পিসে থাকে, ব্যান্ডিং এর মাধ্যমে এই সার্চটাকে কমানো যায়। তো আমরা আজকে মোটামুটি এইটুকু শেষ করে দিই। হ্যাঁ কথা বলো স্যার পেরিস্টালটিক পাম্পে তো অক্লুশন ডিপেন্ডেন্ট একদম হয়, তাহলে পেরিস্টালটিক পাম্পেও কি স্যার এই চার্জ হতে পারে? ক্রিস্টালিক ভাবে চার্জ হইতে পারে, ক্রিস্টালিক চার্জ হইতে পারে। এই চার্জটাকে প্রিভেন্ট করার জন্য দুইটা সিস্টেম আছে, একটা হলো ব্যান্ডিং আছে, আর একটা হচ্ছে তোমার অ্যাসপিরেশন বাইপাস পোর্ট, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। অ্যাসপিরেশন বাইপাস পোর্ট আছে, আর একটা হলো ব্যান্ডিং সিস্টেম আছে। এই দুইটা সিস্টেমের মাধ্যমে এটাকে মিনিমাইজ করা হয়, এটা মেশিনে ইনবিল্ট থাকে। একটা হলো ব্যান্ডিং, আসলে অ্যাসপিরেশন বাইপাস পোর্ট, এই দুইটার মাধ্যমে এটাকে মিনিমাইজ করা যায় ইনবিল্ট। আর আমরা অপারেশন সময় করব কি, যখন আমরা একটা ফ্র্যাগমেন্ট খাচ্ছি, এট দি এন্ড অফ দি লাস্ট মুহূর্তে এসে আমরা করি কি, তখন আমরা ফুড প্লেটটা ট্রুথে নিয়ে আসি, মানে আমরা ব্যাকআপটাকে অটোমেটিক্যালি কমায় দিই, অ্যাসপিরেশন ফ্লো রেটটা তখন কমে যায়, তারপর আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। কথাটা বুঝতে পারছো? আমরা ফুড প্যাডেলের মাধ্যমে ব্যাকআপটা আমরা ফুড প্যাডেলের মাধ্যমে যখন আমরা একটা ফ্র্যাগমেন্ট খাই, খাওয়ার জন্য তিনটা সেগমেন্টে যদি একটা ফ্র্যাগমেন্ট খাচ্ছি, ফার্স্ট হাফ, মিডল হাফ, লাস্ট হাফ। ফার্স্ট হাফ আর মিডল হাফ খাওয়ার পরে লাস্ট হাফ খাওয়ার সময় আমরা তখন কি করি, ব্যাকআপটা কমায় দিই, ফুড প্যাডেলটাকে থ্রিতে না থেকে টুতে চলে আসে তো অটোমেটিক্যালি তখন অ্যাসপিরেশন ফ্লো রেটটা কমে আসে, ব্যাকআপও কমে আসলে অটোমেটিক্যালি আমি এটাকে স্টেবল রাখতে পারি। এটা আমার উপরে ডিপেন্ড করবে। আর মেশিন কি করবে, বাই ব্যান্ডিং, বাই অ্যাসপিরেশন, হলো তোমার অ্যাসপিরেশন বাইপাস পোর্ট, এই দুইটা জিনিস থাকে, দুইটা জিনিসের মাধ্যমে এটাকে মিনিমাইজ করতে পারে। এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে আর ইচ্ছে করতেছে না। বুঝতে পারছো কথাটা? আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? স্যার 20 জি গেজ আর 21 গেজ কোনটা কখন ইয়ে করেছে? হার্ড আমরা কেটে সাধারণত যদি সফট ক্যাটাগরি বা গ্রেড 1 টু 3 তে তুমি 21 গেজ ইউজ করতে পারো। হ্যাঁ, আর 20 গেজ মানে কি, এটা হোয়াইট বোর্ডটা একটু বেশি হবে। যদি হার্ড ক্যাটাগরি হয়, গ্রেড 4 বা 4+ হয়, তখন তুমি 20 গেজ ইউজ করো। হার্ড ক্যাটাগরি হলে 20 হলো হোয়াইট বোর্ড থাকবে, তাহলে বেশি নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আসবে। বুঝতে পারছো? বেশি নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আসবে। আর 21 গেজ হলে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল কম আসবে। 21 গেজের অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ইনসিশনটা কম দিতে হয়, ছোট ইনসিশন দেওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটাতে তোমার হিট প্রোডাকশনটা কম হবে। হ্যাঁ, নাম্বার 2 এই অ্যাডভান্টেজ। আর 20 গেজের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে যদি হার্ড কাটার হয় তাহলে 20 গেজ ইউজ করতে পারবে না, ইউজ করাটা বেটার। এনি মোর কোশ্চেন? স্যার ক্যাকো মুখটা একটু বললে হবে? হ্যাঁ, ক্যাকো মুখ স্যার, ক্যাকো মুখ দেখো মুড যেটা স্যার প্রথমে মানে ফাস্ট মুড, তারপরে তোমার তোমার কি জানি বলে পাস মুড, ওগুলা বলতেছো? হ্যাঁ, স্যার চারটা মুখ বলছিলেন যে প্রথমে স্যার। মুডগুলো হচ্ছে মানে ওটা যে ওই ফ্যাকো মেশিনের যে চারটা মানে ফাংশন থাকে ওটা বলতেছো, নাকি four factors for vacuum dynamic, এটা 4 ফ্যাক্টর, এটা ইরিগেশন, এসপিরেশন, পাওয়ার, ব্যাকআপ, এটা বলতেছো? আচ্ছা ক্যাকো মুখ স্যার প্রথম বলছিলাম। আসলে ফ্যাকো মেশিনের যেটা চারটা ফাংশন থাকে, একটা হলো ফ্যাকো মুড থাকে, আর তারপর আইএ থাকে, ইরিগেশন, এসপিরেশন, তারপর 3 নাম্বার থাকে তোমার কটারি, হোয়াইট কটারি, আর 4 নাম্বার হলো অ্যান্টিরিয়র বিটটেকটমি। চারটা ফাংশন থাকে একটা তোমার ফ্যাকো মেশিনে। একটা হলো ফ্যাকো, আর হলো ইরিগেশন, অ্যাসপিরেশন, 3 নাম্বার হলো কটারি, 4 নাম্বার হলো অ্যান্টিরিয়র বিটটেকটমি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরো অনেকগুলো ক্লাস থাকবে, আমরা করব। তোমরা একটু পড়তে হবে, বুঝতে পারছো? তোমরা একটু পড়ে, যে জায়গায় না বুঝো করবা,
হয়ে যাবে, প্লাস মেশিনটাও দেখতে হবে। মেশিন দেখো করার সময় এই জিনিসগুলোর সাথে একটু কোরিলেট করে নিবা। ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে। ওকে, তোমরা ইয়েতে থাকো, সাবধানে থাকো, এই নিজেকে ইয়ে করে মানে যতটুকু সম্ভব সেফটি মেনটেন করে চলো। আর এর মধ্যে দিয়ে পড়াশোনা করে যেতে হবে। কতদিন চলবে উই ডোন্ট নো, কিভাবে চলবে আমরা জানি না। এর মধ্যে দিয়ে চলতে হবে, এর মধ্যে দিয়ে কাজ শিখতে হবে, এর মধ্যে দিয়ে পড়াশোনা করতে হবে, এর মধ্যে দিয়ে জীবন চালা যায়, এর মধ্যে দিয়ে আনন্দও করতে হবে। আর এনি 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 প্রবলেম, এনি টাইপ অর একাডেমিক হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, ইকোনমিক হোক, সোশ্যাল হোক, পার্সোনাল হোক, যে কোনো সমস্যাতে যে কোনো সময় যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো সেটাকে তোমাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, নেক্সট ক্লাস আমরা আবার ডিসকাস করব। Assalamualaikum. Thank you, sir. It was a very nice class, and we have many participants. Now, I'm going to end it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Administrando a nossa organização,